হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ফুড এসআইয়ের পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই আমরা প্রত্যেক দিন ক্লাস করছি লাস্ট মিনিট সাজেশনের ক্লাস। এই নিয়ে আমাদের 4 নম্বর ক্লাস চলছে। এর আগে আমরা প্রত্যেক দিন 100 করে 3টে ক্লাসে 300 প্রশ্ন আলোচনা করেছি। আজ করব 4 নম্বর ক্লাস। আজকেও আমাদের 100 প্রশ্ন থাকবে, তো আজ নিয়ে মোট 400 প্রশ্ন হচ্ছে। পরীক্ষা পর্যন্ত আমি তোমাদের প্রায় 1000 প্রশ্ন করিয়ে দেবো। 1000 প্রশ্ন করিয়ে দেবো বা 1000 থেকে বেশি করিয়ে দেবো। কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, তার মধ্যে 200-300 স্ট্যাটিক জিকের প্রশ্ন থাকবে প্রায় 200। তো সেখান থেকে আশা করি তোমরা পরীক্ষায় সমস্ত যত রকমের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে, সমস্ত রকমের প্রশ্ন তোমরা এখান থেকে দেখি কিছু কিছু কভার পাবে অবশ্যই। ঠিক আছে, তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, মন দিয়ে দেখবে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। লাস্ট পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রত্যেকে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করে যাক আজকের ক্লাস। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে প্রত্যেকে। চলো প্রথম প্রশ্নে চলে যাব। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো। তেলেঙ্গানা রাজ্যটি কত সালে গঠিত হয়েছিল? তেলেঙ্গানা রাজ্যটি কত সালে গঠিত হয়েছিল সেটা বলতে হবে। তেলেঙ্গানা রাজ্যটি, দেখো অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভাগ করে তেলেঙ্গানা রাজ্য তৈরি করা হয়েছে। তো এই যে তেলেঙ্গানা রাজ্যটি, এটা তৈরি হয়েছিল কত সালে? এটা হচ্ছে 2014 সালে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। অন্ধ্রপ্রদেশকে ভাগ করে তেলেঙ্গানা গঠিত হচ্ছে। তো তেলেঙ্গানা রাজ্য গঠিত হচ্ছে কত সালে? 2014 সালে, মোদি গভর্নমেন্ট আসার পর। আর যদি বলা হয় ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কি, তো ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়েছিল 1956 সালে, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তো তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ আর অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। রিসেন্টলি অন্ধ্রপ্রদেশের রাজধানী চেঞ্জ করা হচ্ছে, অন্ধ্রপ্রদেশের রাজধানী হবে বিশাখাপত্তনম। ঠিক আছে, নেক্সট দেখবো 2 নম্বর। রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো কি? রামসার সাইট, যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন করো বা আগে কিছুদিন হলেও প্রিপারেশন একটু পড়াশোনা করেছো, তারা অবশ্যই প্রত্যেকেই জানবে রামসার সাইটটা কি। রামসার সাইট হচ্ছে জলাভূমির সাথে সম্পর্কিত। জলাভূমির সাথে রামসার সাইট সম্পর্কিত। এখন ভারতে প্রায়, আমার ঠিক অ্যাকুরেট সংখ্যাটা মনে নেই, যদি তোমাদের মনে থাকে তো কমেন্ট করে দেবে যে কতগুলো রামসার সাইট আছে। 76টার মতো রামসার সাইট আমাদের ভারতে বর্তমানে আছে। এই রামসার হচ্ছে ইরানের একটা শহরের নাম। ঠিক আছে, 3 নম্বর দেখবো, পশ্চিমবঙ্গে মোট জমির কত শতাংশ কৃষি কাজ হয়? পশ্চিমবঙ্গের মোট জমির কত শতাংশে কৃষি কাজ হয়? তো পশ্চিমবঙ্গের যে জমি আছে সেই জমির বেশিরভাগটাই চাষযোগ্য জমি। চাষযোগ্য জমি আছে পশ্চিমবঙ্গে, তো প্রায় 62.4% কৃষিকাজ হয়ে থাকে। পশ্চিমবঙ্গের পুরোটাই প্রায় চাষযোগ্য জমি আছে, 62.4% জমিতে কৃষিকাজ হয়। 4 হচ্ছে, কবিরের রচনার সংকলনকে কি বলা হয়? কবির, কবিরের যে রচনা, সেই রচনার সংকলনকে কি বলা হয়? প্রত্যেকটা প্রশ্ন বলবো, 4-5 সেকেন্ড সময় থাকবে, তারপর নিজেরা উত্তরটা চিন্তা ভাবনা করো, তারপর আমি তোমাদের সঠিক উত্তর বলে দেবো। এইভাবে প্রত্যেকে কাউন্ট করতে থাকো শেষ পর্যন্ত যে কতগুলো ঠিক হচ্ছে। আর ক্লাস ছেড়ে যাবে না কেউ, লাস্ট পর্যন্ত দেখবে। ঠিক আছে, তো কবিরের রচনার সংকলনকে দোহা বলা হয়। কি বলা হয়? দোহা, অপশন সি। 5 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কে আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছে? আলিগড়ে কি করছেন? মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কে? আলিগড় মানে হচ্ছে উত্তরপ্রদেশের আলিগড়ে মোহামেডান মুসলমানদের জন্য, মুসলিমদের জন্য একটা ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল, সেটার নাম হচ্ছে সৈয়দ আহমেদ খান, এটা প্রতিষ্ঠা করেছিল। অপশন ডি। 6 নম্বর প্রশ্ন দেখব, দিল্লির বিখ্যাত শাসক ফরিদ কি নামে পরিচিত ছিলেন? দিল্লির বিখ্যাত শাসক ফরিদ কি নামে পরিচিত ছিলেন? এটা হতো কি, ফরিদ নামে কে পরিচিত ছিলেন? কার নাম ছিল ফরিদ? কি হবে উত্তর? শের শাহ। দিল্লির বিখ্যাত শাসক শের শাহের নাম ছিল কি? ফরিদ। নেক্সট দেখো, 7, তৈমুর কত সালে দিল্লি আক্রমণ করে? তৈমুর বা তৈমুর লং দিল্লি কবে আক্রমণ করছে? সহজ প্রশ্ন, কারেক্ট আনসার হবে 1398 সালে তৈমুর লং দিল্লি আক্রমণ করেছে। 14 নম্বর প্রশ্ন দেখব, কে জাহাঙ্গীরের রাজসভায় পাখিদের সবচেয়ে বড় চিত্রকর ছিলেন? জাহাঙ্গীরের রাজসভায় পাখিদের সবচেয়ে বড় চিত্রকর কে ছিলেন?
জাহাঙ্গীরের রাজসভায় পাখিদের সবচেয়ে বড় চিত্রকর? খোয়াজা আব্দুস সামাদ, সৈয়দ আলী তাবরাজি, বাসাবান মানসুর। কে ছিলেন জাহাঙ্গীরের রাজসভায়? মানসুর। কি নাম ছিল? মানসুর ছিলেন পাখিদের সবচেয়ে বড় চিত্রকর। 9 হচ্ছে ভারতে জেন্ডার বাজেটিং সর্বপ্রথম কত সালে চালু হয়েছিল? কি বাজেটিং? জেন্ডার বাজেটিং। দেখো, আদমশুমারি অর্থাৎ জনগণনা হয়ে থাকে 10 বছর অন্তর। আরেকটা থাকে যে কৃষি শুমারি, কত বছর অন্তর অন্তর হয়? 5 বছর অন্তর অন্তর। এখানে বলছে জেন্ডার বাজেটিং সর্বপ্রথম কত সালে হয়েছিল? কারেক্ট আনসার হবে 2005-06 সালে। 2005-06 সালে সর্বপ্রথম জেন্ডার বাজেটিং হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন কি আছে? নিম্নের কাকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়? কোন বিপ্লবের জনককে সেগুলো মনে রাখতে হবে। সবুজ বিপ্লবের জনক হচ্ছেন সারা বিশ্বব্যাপী যদি বলা হয় তখন হবে নরম্যান বরলোগ। সবুজ বিপ্লবের ভারতের জনক যদি বলা হয় তখন হবে এম.এস. স্বামীনাথন। ঠিক আছে, এখানে বলেছে শ্বেত বিপ্লবের জনককে এম.এস. স্বামীনাথন, ভার্গিস কুরিয়ান, এম্বিলটন, এম.এস. লোধা। কারেক্ট আনসার হবে ভার্গিস কুরিয়ান। ভার্গিস কুরিয়ানকে শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত। শ্বেত বিপ্লব হচ্ছে দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখবো 11, কত সালে ট্রাইসেম লঞ্চ করা হয়েছে? ট্রাইসেম, এই ট্রাইসেম কত সালে লঞ্চ করা হয়েছে? কারেক্ট আনসার হবে 1979 সালে। ট্রাইসেম লঞ্চ করা হয়েছিল 1979 সালে। 12 হচ্ছে নিম্নের কোনটি হলো আধুনিক শিল্পের মেরুদণ্ড? আধুনিক যে শিল্প সেই শিল্পের মেরুদণ্ড নিম্নের কোনটিকে বলা হয়? আধুনিক শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। কোন শিল্পকে? লৌহ ইস্পাত শিল্পকে আধুনিক শিল্পের মেরুদণ্ড। 13 নম্বর প্রশ্নে চলে যাব। নিম্নের কোন উদ্ভিদের মুকুল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? কোন উদ্ভিদের মুকুল? কোন উদ্ভিদের মুকুলকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? আলু, মটর, মূলো নাকি বাদাম? মুকুলটা দেখো বাঁধাকপি। এই যে বাঁধাকপি বা ক্যাবেজ, এটা হচ্ছে উদ্ভিদের মুকুল আর এটাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। অপশন ডি। 14 নম্বরে চলে যাব। নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? রবার্ট হুক। রবার্ট হুক তো কি আবিষ্কার করেছিলেন? কোষ। রবার্ট ব্রাউন, পার্কিনজি, স্লেইডেন কে আবিষ্কার করেছেন? নিউক্লিয়াসকে আবিষ্কার করেন বলতে হবে। কারেক্ট আনসার হবে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার। কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটা আবিষ্কার করেছিলেন কে? রবার্ট ব্রাউন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, প্রোটোপ্লাজম নামকরণ করেছিলেন কে? পার্কিনজি। কোষ বা সেল ফিয়ার থিওরি প্রবর্তন করেছিলেন স্লাইডেন ও সোয়ান। প্রথম কোষ থিওরিটা দিয়েছিলেন কে? স্লাইডেন। 15 নম্বর প্রশ্নটা দেখবো আমরা। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? রাসায়নিক নামগুলো জানতে হবে। কোন ভিটামিনের রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন বি এর যেমন থায়ামিন, নিয়াসিন, রাইবোফ্লেভিন। ভিটামিন বি এর অনেকগুলো আছে, যেমন B1, B2, B3। ঠিক আছে, ভিটামিন সি এর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। যখন নামগুলো মনে রাখতে হবে। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ঠিক আছে, 15 নম্বর চলে যাব আমরা। 16, নিম্নের কোনটি হলো মার্স গ্যাসের উপাদান নয়? কোনটি মার্স গ্যাস? মার্স গ্যাস এর উপাদান নয় বা মার্স গ্যাসের মধ্যে নিম্নের কোনটি থাকে না? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সালফার ডাইঅক্সাইড, ওজোন। কোনটি এর মধ্যে থাকে না বা মার্স গ্যাস কোনটি নয়? দেখো, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ওজোন। আচ্ছা, মার্স গ্যাসের উপাদান বলেছে, সরি, তাই আমার উত্তরটা একটু মানে বুঝতে ভুল হচ্ছে। মার্স গ্যাসের উপাদান বলেছে, তো কোনটি হচ্ছে মার্স গ্যাসের উপাদান? মিথেন। মিথেন হচ্ছে মার্স গ্যাস। মিথেনের সংকেত কি? CH4। এটা হচ্ছে মার্স গ্যাস। 17 নাম্বার। কত কত ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? সহজ প্রশ্ন। কত ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? কি হবে কারেক্ট আনসার? অপশন ডি। 4 ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। 4 ডিগ্রি তাপমাত্রা। নেক্সট হচ্ছে নিচের কোনটি পারদের সংকর ধাতু? পারদের সংকর ধাতু নিম্নের কোনটি? ব্রাস,
টেলাইট, অ্যামালগাম, নাইক্রোম। পারদের সংকর ধাতু কি হবে? অ্যামালগাম। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যামালগাম হচ্ছে পারদের সংকর ধাতু। 19 হচ্ছে কোন দিনটি প্রত্যেক বছর আন্তর্জাতিক বন্য প্রাণী দিবস হিসেবে পালন করা হয়? আন্তর্জাতিক বন্য প্রাণী দিবস হিসেবে কোন দিনটিকে পালন করা হয়? 21শে মার্চ। 21শে মার্চ দিনটা হচ্ছে আন্তর্জাতিক বন্য প্রাণী দিবস হিসেবে পালন করা। 20 নম্বর প্রশ্নটা দেখবো আমরা। ভারতনাট্যম এর উল্লেখযোগ্য ভাগের একটি হলো কি? কোনটা হচ্ছে ভারতনাট্যমের একটি ভাগ? কলতাস, থুল্লাল, থিলানা, বটু। কোনটা ভারতনাট্যমের একটি ভাগ? কি হবে? অপশন সি থিলানা। থিলানা হচ্ছে ভারতনাট্যমের একটি ভাগ। ভারতনাট্যমের কোথায় ভারতনাট্যম নৃত্য হয়ে থাকে? এটা কোন রাজ্যের? এটা হচ্ছে তামিলনাড়ু। নেক্সট দেখবে 21 অষ্টপদী যে নৃত্যকলার সঙ্গে যুক্ত সেটি হলো কি? কোন নৃত্যকলার সঙ্গে এই অষ্টপদী নামটি যুক্ত? অষ্টপদী নামটি যুক্ত ভারতনাট্যম নৃত্যকলার সঙ্গে। কিসের সঙ্গে? ভারতনাট্যম। 22 দেখো, নিম্নের কোন মহিলা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ব্যাচেলার ডিগ্রি অর্জন করেছে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ব্যাচেলার ডিগ্রি কে অর্জন করে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ব্যাচেলার ডিগ্রি কে অর্জন করে? কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি কাদম্বিনী গাঙ্গুলি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ব্যাচেলার ডিগ্রি অর্জন। 23 কোন রাজ্য খুরজা নামক মাটির তৈরি পাত্রের উপর চিত্রকলার জন্য বিখ্যাত? খুরজা নামক মাটির তৈরি পাত্রের উপর চিত্রকলার জন্য বিখ্যাত। এটা আগেও এই প্রশ্নটা করিয়েছি। এটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ তো অপশন নেই। বিহার না হলে উত্তরপ্রদেশ, এই দুটোর মধ্যে কারেক্ট আনসার। আচ্ছা, এখানে অপশনগুলো ভুল আছে হয়তো, ঠিক আছে? এই প্রশ্নটা আমি স্কিপ করছি। খুরজা নামক মাটির তৈরি পাত্রের উপর চিত্রকলার জন্য বিখ্যাত যেটা হচ্ছে, এটা উত্তরপ্রদেশ হওয়ার কথা। এটা হয়তো ভুল আছে, এটা স্কিপ করলাম, ঠিক আছে? তোমাদের যদি এটা সঠিক উত্তর জানা থাকে তো কমেন্ট করে দেবে। 24 দেখো, 2011 সালের ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতীয় দলের ক্যাপ্টেন কে ছিলেন? 2011 সালের যে ক্রিকেট বিশ্বকাপ, সেই সময় ভারতীয় দলের ক্যাপ্টেন কে ছিলেন? সহজ প্রশ্ন। মহেন্দ্র সিং ধোনি সেই সময় ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন, ঠিক আছে? 2003 সালের বিশ্বকাপের সময় ছিলেন সৌরভ গাঙ্গুলি। 2015 সাল, 2019 সাল ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিং ধোনি। 25 দেখো, নিম্নের কোন রাজ্যের ঐতিহাসিক প্রচলিত নৃত্য হলো ডান্ডিয়া? ডান্ডিয়া কোন রাজ্যের ঐতিহ্যবাহী প্রচলিত নৃত্য? কি হবে উত্তর? গুজরাট। গুজরাটের ঐতিহ্যবাহী প্রচলিত নৃত্য হচ্ছে ডান্ডিয়া। অপশন ডি ইজ দ্য কারেক্ট। 26 দেখবো, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব বাণিজ্য সংস্থা বলতে কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা। 27 ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার প্রথম স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপর হচ্ছে কি গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপর হচ্ছে জেলা পরিষদ। তাহলে দ্বিতীয় স্তর বা মাঝের স্তর কোনটি? পঞ্চায়েত সমিতি। কি হলো? অপশন সি পঞ্চায়েত সমিতি ইজ দ্য কারেক্ট। 28 চলে যাব, রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? রাষ্ট্রসংঘের সদর দপ্তর, রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশন এর সদর দপ্তর অবস্থিত কোথায়? নিউ রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে। নিউ ইয়র্ক কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে? আর চলো নেক্সট দেখো। 29 ভারতের কোন রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয়? কোন রাজ্য থেকে সর্বাধিক পরিমাণে ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয়ে থাকে? কারেক্ট আনসার হবে ওড়িশা।
উড়িষ্যা রাজ্য থেকে সর্বাধিক পরিমাণে ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয়ে থাকে। সম্প্রতি ছত্তিশগড়ের, মনে রাখবে, সম্প্রতি ছত্তিশগড়ের একটা কয়লা খনি হচ্ছে গভরা কয়লা খনি। কি নাম? গভরা কয়লা খনি। এই গভরা কয়লা খনিকে এশিয়ার বৃহত্তম কয়লা খনির স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা ছত্তিশগড়ে আছে। আগে যেমন ছিল সবচেয়ে বড় কয়লা খনি ঝাড়খণ্ডের ঝরিয়া, সেটা এখন হয়েছে ছত্তিশগড়ের গভরা। 30 হচ্ছে ভারতের কোথায় সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়, সেটি হলো কোথায়? ভারতের সর্বপ্রথম কোথায় খনিজ তেল আবিষ্কৃত হয়েছিল? ডিগবইতে। কোথায়? ডিগবই। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ডিগবইটা কোথায়? আসামের ডিগবইতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়েছে। 31 দেখবো, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করে? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এআইটিইউসি বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করেন এন.এম. যোশী। কে করেন? এন.এম. যোশী। 32 দেখো, মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছে? মুর্শিদ কুলি খান, মুর্শিদ কুলি নামটা থেকেই মুর্শিদাবাদ নামটা হয়েছে। ঠিক আছে, এই মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছে। কোথায় করেছিলেন? মুর্শিদাবাদ। 32-এর বি ইজ দ্য কারেক্ট। 33 নাম্বার দেখবো, যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদের নাম কি? যুক্তরাজ্যে অর্থাৎ ব্রিটেন বা ইংল্যান্ডে সবচেয়ে প্রথম ভারতীয় হিসেবে কে শহীদ হয়েছিলেন? কি হবে উত্তর? মদনলাল ধিংড়া। মদনলাল ধিংড়া প্রথম শহীদ হয়েছে যুক্তরাজ্যে। ঠিক আছে, নেক্সট দেখবো 34, মদনলাল ধিংড়া। আলা হরদয়াল হচ্ছেন গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। 34, নিম্নের কোনটি একটি আসামের প্রচলিত আঞ্চলিক নৃত্য নয়? মানে কি বলেছে? নয়। তাহলে এগুলো ভালো করে পড়বে, কিন্তু লাস্টে যেগুলো নয় থাকবে না সেগুলো ভালো করে পড়বে, না হলে দেখবে উত্তর করে চলে আসবে। আসামের প্রচলিত নৃত্য নয়। আর যখনই সামনে বিহু দেখতে পাবে, দেখবে বিহুতে উত্তর করে চলে এসছো, আর বাড়িতে এসে প্রশ্ন দেখছো যে এটা নয় ছিল। বিহু, সাত্রিয়া, মান্ধজাস নাকি বাগরুম্বা, কোনটি হবে কারেক্ট? কি হবে কারেক্ট আনসার? মান্ধজাস। মান্ধজাস এটা কিন্তু আসামের নৃত্য নয়। বাকি বিহু, সাত্রিয়া তো আসামের একটা ধ্রুপদী নৃত্য, বাগরুম্বা এগুলো আসামের নৃত্য। 35 নম্বর দেখবো আমরা, নিম্নের কোনটি একটি ফসল উৎসব? ওনাম, অক্ষয় তৃতীয়া, দশেরা, জন্মাষ্টমী। তাহলে এই যে এইগুলো হবে না, এগুলো দেখেই বোঝা যাচ্ছে উত্তর হয়ে যাবে ওনাম। ওনাম হচ্ছে একটা ফসল উৎসব। 36, বিকামিং বইটির লেখক? কারেক্ট আনসার হবে বিকামিং বইটি লিখেছেন মিশেল ওবামা। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা এই বিকামিং বইটা লিখেছেন। 35 দেখো, টাটা গ্রুপ কোন রাজ্যে ভারতের বৃহত্তম লিথিয়াম ব্যাটারি তৈরি শিল্প নির্মাণ? ভারতের বৃহত্তম লিথিয়াম ব্যাটারি কারখানা তৈরি করতে চলেছে টাটা গ্রুপ, সেটা কোথায় করবে? কোথায় করবে? গুজরাট রাজ্যে। ঠিক আছে, অপশন সি। যদি এখানে ওয়েস্ট বেঙ্গল অপশন কোথাও দেখতে পাও তো সেটা আগে সর্বপ্রথম কেটে দেবে, কিন্তু টাটা গ্রুপ আর এখানে জীবনেও কোনো কিছু খুলবে না। তো গুজরাট কারেক্ট আনসার হবে। ঠিক আছে, অপশন সি। নেক্সট দেখবো 38, ভারতের দক্ষিণতম জ্যোতির্লিঙ্গ মন্দির কোন রাজ্য? ভারতের দক্ষিণতম জ্যোতির্লিঙ্গ মন্দির, ভারতের দক্ষিণতম জ্যোতির্লিঙ্গ মন্দির কোন রাজ্য? তামিলনাড়ু। ভারতের দক্ষিণতম, এটা হচ্ছে ভারতের সব থেকে সাউথে অবস্থিত, একদমই দক্ষিণতম লিঙ্গরাজ জ্যোতির্লিঙ্গ মন্দির। 39, মহারাষ্ট্রের হিন্দুদের দ্বারা নববর্ষ উৎসবকে কি বলা হয়? আমরা যেমন পশ্চিমবঙ্গে বাঙালিরা নববর্ষ উৎসব পালন করি, বছরের বাংলা বছরের প্রথম দিনটা, তো মহারাষ্ট্রের হিন্দুরা যে নববর্ষ উৎসব করে থাকে সেটাকে কি বলা হয়? পুথান্দু, বিশু, উগাদি, গুড়ি পাড়বা। কি বলা হয়ে থাকে? এটা হচ্ছে গুড়ি পাড়বা। গুড়ি পাড়বা। ঠিক আছে, 40 দেখবো আমরা, অলিম্পিক রিংয়ে কোন বর্ণের রিং এশিয়া মহাদেশকে নির্দেশ করে? দেখো, অলিম্পিকের 5টা রিং থাকে,
এইভাবে থাকে তো। তো কোন বর্ণটা এশিয়া মহাদেশকে নির্দেশ করছে? ব্লু, ইয়েলো, রেড, গ্রিন। কারেক্ট আনসার ইজ দা কি হবে? ইয়েলো। হলুদ যে বর্ণটা থাকে সেই হলুদ বর্ণ আমাদের এশিয়া মহাদেশকে নির্দেশ করে থাকে। তোমরা যদি বাকি যে বর্ণগুলো আছে সেগুলো যদি তোমাদের মনে আছে যে কোন বর্ণটা কোন মহাদেশকে নির্দেশ করছে, তাহলে তোমরা এটা কমেন্টে জানিও, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করো প্রত্যেকে। 41 দেখো, প্রথম ভারতীয় হিসেবে কে অস্কার পুরস্কার পেয়েছে? প্রথম ভারতীয় হিসেবে কে অস্কার পেয়েছে? গান্ধী চলচ্চিত্রের জন্য প্রথম ভারতীয় হিসেবে অস্কার পেয়েছিলেন ভানু আথাইয়া। কে পেয়েছিলেন? ভানু আথাইয়া। নেক্সট চলে যাব 42 নম্বর প্রশ্নটা দেখব। সুলতান আজলান শাহ কাপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সুলতান আজলান শাহ কাপ ট্রফি। সুলতান আজলান শাহ কাপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার কি হবে? হকি খেলার সঙ্গে যুক্ত সুলতান আজলান শাহ কাপ ট্রফি। কোন খেলা? হকি খেলা। 43 দেখো, ভারতীয় খেলোয়াড় হিসেবে কে আইপিএল এ প্রথম শতরান করেছেন? আইপিএল এ প্রথম শতরান কে করেছেন? MS ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, মনীষ পান্ডে। আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সব থেকে বেশিবার জয়ী হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং একই সঙ্গে হচ্ছে চেন্নাই সুপার। তো আইপিএল এর সবচেয়ে প্রথম শতরান করেছেন কে? মনীষ পান্ডে। 44 স্নায়ুতন্ত্রের একক কি? নিউরন, ন্যাফ্রন, নিফ্রোডিয়া, অ্যাক্সন। স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। অপশন এ ইজ দ্য কারেক্ট। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের ক্ষুদ্রতম একক। 45 মানবদেহের কোন গ্রন্থি থেকে ইনসুলিন খরিত হয়? মানবদেহের কোন গ্রন্থি থেকে ইনসুলিনটা খরিত হয়? কারেক্ট আনসার ইজ দা মানবদেহের গ্রন্থি হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় থেকে ইনসুলিন খরিত হয়। অপশন বি ইজ দা কারেক্ট। 46 নাম্বার হচ্ছে পারদ ছাড়া একটি তরল ধাতু হলো কি? পারদ ছাড়া একটি তরল ধাতু হলো কি? প্যালাডিয়াম, গেলিয়াম, রেডিয়াম, জার্মেনিয়াম। পারদ ছাড়া একটা তরল ধাতু হচ্ছে গেলিয়াম। অপশন বি ইজ দ্য কারেক্ট। 47 দেখবো, মানুষের রক্তের পিএইচ মান কত? মানুষের রক্তের পিএইচ মান কত? 5, 7.5, 9 নাকি 12? মানুষের রক্ত, তোমরা একটা প্রশ্নের উত্তর এখানে কমেন্ট করবে যে মানুষের যে রক্ত সেই রক্ত আম্লিক নাকি ক্ষারীয়, অ্যাসিডিক নাকি বেস, কোনটা হবে কারেক্ট আনসার? কোনটা হবে কারেক্ট আনসার তোমরা কমেন্ট করবে। মানুষের রক্ত আম্লিক নাকি ক্ষারীয়? ঠিক আছে, মানুষের রক্তের পিএইচ মান কত হবে? 7.5। নেক্সট হচ্ছে কাপড়ের এক প্রান্ত একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়, এর কারণ কি? একটা গ্লাসের মধ্যে কাপড় এক প্রান্ত ভিজে থাকলে ধীরে ধীরে পুরো কাপড়টা ভিজে যায়, এর কারণ মহাকর্ষ, সান্দ্রতা, স্থিতিস্থাপকতা, কৈশিক ক্রিয়া। কৈশিক ক্রিয়ার জন্য এটা হয়ে থাকে। যে প্রক্রিয়ায় গাছ তার শিকড়ের মাধ্যমে জল শোষণ করে, সেই একই প্রক্রিয়ার কৈশিক ক্রিয়ার মাধ্যমে গ্লাস কি করছে? জলের নিমজ্জিত থাকলে কাপড়টা ভিজে যাচ্ছে। 49 দেখবো, মানবদেহে রক্ত সংবহন পদ্ধতি কে আবিষ্কার করেন? ব্লাড সার্কুলেশন প্রসেসটা মানবদেহে কে আবিষ্কার করেছিলেন? কি হবে উত্তর? উত্তর হচ্ছে উইলিয়াম হার্ভে। অপশন এ, উইলিয়াম হার্ভে মানবদেহে রক্ত সংবহন পদ্ধতি আবিষ্কার করেন। একটা প্রশ্ন এখান থেকে আসে যে কোন যন্ত্র দিয়ে রক্তচাপ পরিমাপ করা হয়? স্ফিগনোমেনোমিটার দ্বারা ব্লাড প্রেসার বা রক্তচাপ পরিমাপ করা। 50 দেখবো আমরা, সাতবাহন রাজাদের মুদ্রার নাম কি ছিল? সাতবাহন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সিমুক। শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী।
তো এখানে সাতবাহন রাজাদের মুদ্রার নাম কি ছিল? প্রোটিন, সেকেল, পুন নাকি লিরা? ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা উত্তর হবে প্রোটিন বা পোটিন। অনেক জায়গাতে লেখা দেখবে কি পোটিন, আবার কোনো জায়গাতে হয়তো মিস্টেকে প্রোটিন লেখা থাকে। এই প্রোটিন থাকলেও কারণ, প্রোটিন থাকলেও কারণ। ঠিক আছে, 51 চলে যাব। নিম্নের কে লোকহিতবাদী নামে পরিচিত? লোকহিতবাদী, লোকহিতবাদী নামে কে পরিচিত? লোকহিতবাদী নামে কি? কারেক্ট আনসার হবে গোপাল হরি দেশমুখ। GH দেশমুখ লোকহিতবাদী নামে পরিচিত। অপশন এ। 52 দেখো, আকবরের রাজসভায় সেই হস্তলিপি বিশারদের নাম করো যাকে জারিন কলম বা গোল্ডেন পেন উপাধিতে ভূষিত করা হয়। আকবরের রাজসভায় ছিলেন একজন হস্তশিল্পী বিশারদ যাকে জারিন কলম বা গোল্ডেন পেন উপাধিতে ভূষিত করা। এত সুন্দর হস্তশিল্প ছিল, তাকে জারিন কলম উপাধিতে ভূষণ করা হয়েছিল। আনসেল, আবুল ফজল, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ কাসিম। কাকে? কারেক্ট আনসার হবে মোহাম্মদ হোসেনকে। মোহাম্মদ হোসেন। 53 চলে যাব আমরা। 1527 সালের খানওয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছে? 1527 সালের যে খানওয়ার যুদ্ধ সেটা কাদের মধ্যে হলো? বাবর এবং রানা সংগ্রাম, ইব্রাহিম লোদি এবং রানা সংগ্রাম, হুমায়ুন এবং শের শাহ, হুমায়ুন এবং নুসরত শাহ। কাদের মধ্যে হয়েছিল? কারেক্ট আনসার হবে বাবর এবং রানা সংগ্রামের মধ্যে খানওয়ারের যুদ্ধটা হয়েছিল। বাবর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। আর তার পরের বছর খানওয়ার যুদ্ধ হয়েছিল 1527 সালে বাবর এবং রানা সংগ্রামের মধ্যে। 54 দেখো, কত সালে ভারতীয় পেনাল কোড কার্যকর হয়েছিল? আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোড কবে কার্যকরী করা হয়? প্রথম আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোড কার্যকরী হলো কত সালে? 1860 সালে। ঠিক আছে, 55 চলে যাব আমরা। 55 কি আছে দেখো, রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কোন মুঘল সম্রাট? কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছে? মুঘল সম্রাটের নামটা কি? জাহাঙ্গীর শাহ, মোহাম্মদ শাহ, দ্বিতীয় আকবর, বাহাদুর শাহ জাফর। এই বাহাদুর শাহ জাফর ছিল মুঘল সাম্রাজ্যের শেষ মুঘল সম্রাট, আর মহাবিদ্রোহের সময় দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিল বাহাদুর শাহ জাফর। আর এই যে রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। কে রাজা উপাধি দিয়েছিলেন? দ্বিতীয় আকবর। অপশন সি। 56 হচ্ছে, ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন? ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করে? ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি ভারতের স্বরাষ্ট্র? কারেক্ট আনসার হবে অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রপতি নিয়োগ করে। এই অ্যাটর্নি জেনারেল বর্তমানে হচ্ছেন কে কে বেণুগোপাল। অ্যাটর্নি জেনারেল হচ্ছেন আইনি প্রধান, আমাদের দেশের আইনি প্রধান হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। 57 দেখব। আর কত নাম্বার আর্টিকেলে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ সম্পর্কে বলা আছে? সেটা হচ্ছে 76, 76 নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ সম্পর্কে বলা হয়। 57 হচ্ছে, সংসদের দুই পক্ষের মিলিত বৈঠকে সভাপতিত্ব করবে কে? যখন সংসদের লোকসভা নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ রাজ্যসভার একটা যৌথ অধিবেশন হয়ে থাকে, তো সেই সভাপতিত্ব করবেন কে? কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী, রাজ্যসভার সভাপতি, লোকসভার অধ্যক্ষ নাকি উপরাষ্ট্রপতি? কে সভাপতিত্ব করবে? সভাপতিত্ব করবেন রাজ্যসভার অধ্যক্ষ যিনি থাকবেন, উপরাষ্ট্রপতি। সেই উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করে থাকবেন। দেখো, লোকসভা এবং রাজ্যসভার যে যৌথ অধিবেশন, সেই যৌথ অধিবেশন ডাকে কে? ডাকবেন রাষ্ট্রপতি, সভাপতিত্ব করবেন উপরাষ্ট্রপতি। ঠিক আছে, নেক্সট চলে যাবো। WTO এর আগে নাম কি ছিল? WTO এর আগে নাম কি ছিল? WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995 সালে প্রতিষ্ঠা হয়েছিল, জেনেভাতে হেডকোয়ার্টার অবস্থিত। এর আগে কি নাম ছিল? এর আগে নাম ছিল গ্যাট, সরি UNCTAD। কি নাম ছিল আগে? UNCTAD। 59 দেখব। ইতালির প্রখ্যাত জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলি 1610 সালে বাড়িতে তৈরি দূরবীনের সাহায্যে নিম্নের কোন গ্যালিলিয়ান উপগ্রহকে পর্যবেক্ষণ করেছিলেন? 1610 সালে, আজ থেকে 400 বছর আগে গ্যালিলিও
উপগ্রহ পর্যবেক্ষণ করেছিলেন নিজের বাড়িতে দূরবীন তৈরি করে। তো এই যে উপগ্রহটার নাম কি সেটা বলতে হবে। উপগ্রহটার নাম কি? আচ্ছা, এই প্রশ্নটা আমি কিন্তু তোমাদের এটা কিন্তু ভুল বলে ফেলেছি। এই যে WTO এর আগে নাম কিন্তু ছিল গ্যাট। কি নাম ছিল? গ্যাট। যদি কেউ কিন্তু একবার কারেকশন করে নিও প্রত্যেকে, কেউ কমেন্টে আবার বলো না যে আমি ভুল বলেছি। দেখো কারেকশন করে দিলাম, এটার নাম ছিল গেট। আমি প্রথমে গেট ঠিকই বলতে যাচ্ছিলাম, তারপর কিন্তু আমার মাথায় হঠাৎ করে এলো যে এটা হবে না, গেট হবে কারেক্ট। ঠিক আছে, গেট। একটু দু জায়গাতে ভুল বলে ফেলেছি। তাও কিন্তু লোকসভার অধ্যক্ষ হবে। দেখো, এই দুটো ভুল আমি কিন্তু অন্যমনস্ক হয়ে দুটো উত্তর ভুল বলে ফেলেছি তোমাদের। ঠিক আছে, তো অন্যমনস্ক হয়ে দুটো উত্তর ভুল বলেছি, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছে। এই দুটো উত্তর কিন্তু একটু কারেকশন করে নিও। এই যে সংসদের দুই পক্ষের মিলিত বৈঠকে সভাপতিত্ব কে করেন, এটা এটা কিন্তু লোকসভার অধ্যক্ষ হবে। কে করেন? লোকসভার অধ্যক্ষ হবে। লোকসভার অধ্যক্ষ। দেখো, সংসদের নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। লোকসভায় সভাপতিত্ব করেন কে? লোকসভায় সভাপতিত্ব করবেন স্পিকার। বর্তমান স্পিকার হচ্ছেন ওম বিড়লা। আর উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভায় সভাপতিত্ব করবেন কে? সভাপতিত্ব করবেন উপরাষ্ট্রপতি। জগদীপ ধনকর হচ্ছেন বর্তমান উপরাষ্ট্রপতি। এখন প্রশ্ন হচ্ছে, এদের যে যৌথ অধিবেশন, এই অধিবেশন কে ডাকেন? রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকতে পারেন, কিন্তু সেখানে সভাপতি করবেন কে? সভাপতিত্ব করবেন, এই অধিবেশনে সভাপতিত্ব করবেন লোকসভার স্পিকার বা লোকসভার অধ্যক্ষ। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য সরি, এটা একটু কারেকশন করে নিও। এই দুটো একটু কারেকশন, এটা গেট উত্তর। এখানে হচ্ছে অনুসার। দেখো, ইতালির প্রখ্যাত জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলি 1610 সালে বাড়িতে তৈরি দূরবীনের সাহায্যে নিম্নের কোন গ্যালিলিয়ান উপগ্রহকে পর্যবেক্ষণ করে? একটা আনসার হবে গেনিমিড। গেনিমিডকে পর্যবেক্ষণ তিনি করেছেন। 60 নম্বর প্রশ্নে চলে যাব। কার্বনের অ্যালার্ট রোগ গুলির মধ্যে অতি উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট কঠিন প্রাকৃতিক রূপ কোনটি? অ্যালার্ট রোগ নয় এটা, কিন্তু টাইপ করতে ভুল হয়েছে, এলোট্রোপ। এটা কি? কার্বনের এলোট্রোপ। কার্বনের কার্বনের অ্যালোট্রোপগুলির মধ্যে অতি উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট কঠিন প্রাকৃতিক রূপ কোনটি? ফুলেরিনস, হীরা, শুষ্ক বরফ, গ্রাফাইট। কোনটা হবে কারেক্ট আনসার? হীরা। কার্বনের অ্যালোট্রোপগুলির মধ্যে সবচেয়ে কঠিন রূপ হচ্ছে হীরা, অপশন বি। 61 হচ্ছে, নিচের কোনটি পেশাগত অসুস্থতা? পেশাগত অসুস্থতা নিম্নের কোনটি? অ্যাসবেস্টোসিস, হেপাটাইটিস, অ্যামিবিক ডিসেন্ট্রি, ম্যালেরিয়া। এই যে অ্যাসবেস্টোসিস, এটাই হতে পারে পেশাগত, কারণ অ্যাসবেস্টোস থেকে যারা কাজ করেন তাদের অ্যাসবেস্টোসিসের সমস্যাটা হওয়ার চান্স থাকে। অপশন এ। 62 হচ্ছে, পাখি সম্পর্কিত বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? জেরেন্টোলজি, পোমোলজি, ইকথাওলজি, অর্নিথোলজি। কোনটা কি বলা হয় বলো? পাখি সংক্রান্ত ভারতের একজন বিখ্যাত পক্ষী বিশারদ ছিলেন সলিম আলী। এই সলিম আলী ন্যাশনাল পার্ক অনেক সময় পরীক্ষা। সলিম আলী ন্যাশনাল পার্ক গোয়াতে রয়েছে। একটা আছে সলিম আলী ন্যাশনাল পার্ক, আরেকটা হচ্ছে সলিম আলী স্যাংচুয়ারি বা অভয়ারণ্য। একটা আছে জম্মু কাশ্মীর, একটা আছে গোয়াতে। তো পাখি সম্পর্কিত বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? অর্নিথোলজি। কি বলা হয়? অপশন ডি, অর্নিথোলজি। নেক্সট চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নটা। দেখো 63, গৌহাটির কামাখ্যা মন্দিরের সাথে কোন উৎসব যুক্ত? উড়িষ্যার যে গুয়াহাটিতে কামাখ্যা মন্দির আছে, সেই কামাখ্যা মন্দিরের সঙ্গে কোন উৎসবটা যুক্ত? অম্বুবাচী উৎসব, মান্ত উৎসব, মাজুলি উৎসব, সানবার্ন উৎসব। এই মাজুলি উৎসবটাও হচ্ছে আসামের একটা উৎসব, কিন্তু
এই গুয়াহাটির যে কামাখ্যা মন্দির সেটা হচ্ছে আম্বুবাচী উৎসব, যেখানে বিশাল বড় আম্বুবাচী মেলার আয়োজিত। ঠিক আছে, হয়ে গেল 63। 64 দেখো, ভারতের কতগুলি দেশের সাথে সীমানা ভাগ? 7, 6, 8 নাকি 5? কতগুলো দেশের সঙ্গে ভারতের সীমানা ভাগ আছে? ভারতের মোট 7টি দেশের সঙ্গে সীমানা, 7টি দেশের। ঠিক আছে, 65 নাম্বার দেখবো, নিচের কোনটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের উৎস নয়? নিচের কোনটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের উৎস নয়? তাপশক্তি, সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি। দেখো, এই যে সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি, এই শক্তিগুলোর ফলে কোনো রকম পরিবেশ দূষণ হয় না, কিন্তু তাপ শক্তি বা থার্মাল পাওয়ারের ফলে পরিবেশ কিন্তু দূষিত হয়। তাহলে এটা পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের উৎস নয়। অপশন এ কারেক্ট আনসার। 66, নিম্নের কোন দেশটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? রাষ্ট্রসংঘের কয়েকজন স্থায়ী সদস্য আছে, 5টা দেশ, যেমন চীন, রাশিয়া, জাপান, ফ্রান্স, জার্মানি, এগুলো কয়েকটা স্থায়ী সদস্য আছে, আর বাকি যে 10টা আছে অস্থায়ী। ভারত কিন্তু অস্থায়ী সদস্যের মধ্যেই পড়ে। এখানে বলেছে স্থায়ী সদস্য নয়। রাশিয়া, ফ্রান্স, চীন এরা হচ্ছে স্থায়ী সদস্য, কানাডা কিন্তু স্থায়ী সদস্য নয়। কানাডা স্থায়ী সদস্য। নেক্সট দেখবো আমরা, অপারেশন বর্গা কোথায় দ্রুত সাফল্য পেয়েছে? অপারেশন বর্গা আমাদের পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা সবচেয়ে বেশি সফলতা পেয়েছে। 68 দেখব, চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? যখন চক্ষু দান করা হয়, বলা হয় যে চক্ষু দান করলো, তো চোখের কিন্তু পুরো চোখটাই নেওয়া হয় না, পুরো চোখটাই যে বের করে নিল এমনটা না, চোখের একটা নির্দিষ্ট অংশ নেওয়া হয়। রেটিনা, আইরিস, লেন্স নাকি কোন জায়গাটা নেওয়া? একটা আনসার হবে কর্নিয়া, চোখের কর্নিয়াটা। 68 ডি। 69 দেখব, ভারতে নির্মিত কোভিড-19 ভ্যাকসিন কোভ্যাক্সিন হলো কি? একটি জীবন্ত ক্রিস ভাইরাস ভ্যাকসিন, নিষ্ক্রিয় পূর্ণ ভাইরাস ভ্যাকসিন, একটি বার্তাবহ আরএনএ ভ্যাকসিন, একটি প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন। কোনটা? ভারতে যে কোভিড-19 ভ্যাকসিন কোভ্যাক্সিন, এটা হচ্ছে একটি নিষ্ক্রিয় পূর্ণ ভাইরাস ভ্যাকসিন। কি ভ্যাকসিন? একটি নিষ্ক্রিয় পূর্ণ ভাইরাস। 70, ভারত কতবার পুরুষদের হকি বিশ্বকাপ জিতেছে? ভারত কতবার পুরুষদের হকি বিশ্বকাপ জিতেছে? কারেক্ট আনসার হবে অপশন। ভারত একবার পুরুষদের হকি বিশ্বকাপ জিতেছে। এর আগে যখন অলিম্পিক হকিতে ভারত কিন্তু অনেকবার জিতেছে, অলিম্পিক হকিতে ভারত অনেকবার গোল্ড মেডেল পেয়েছে। 71 দেখব, কাশ্মীরের মানুষ নাব্রেহ উৎসব, এটা নবরোজ হবে, মাধ্যমে নিম্নের কোন দেবীর উপাসনা করে? নাব্রেহ হলো নবরহ, নবরহ হবে। কাশ্মীরের মানুষ নবরহ উৎসবের মাধ্যমে নিম্নের কোন দেবীর উপাসনা করে? দেবীর নাম হচ্ছে দেবী সারিকা, সারিকা দেবীর উপাসনা। 72 দেখব, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন কারা? ভারতের বাংলাদেশের যে বর্ডার, ভারতের যে 7টা দেশের সঙ্গে বর্ডার শেয়ার আছে, তার মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্ডার শেয়ার সব থেকে বেশি। আর সেখানে কোন সেনাবাহিনী মোতায়েন থাকে? সেখানে হচ্ছে বিএসএফ বা সীমান্ত সুরক্ষা বাহিনী বা বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ মোতায়েন। 73 নম্বরটা আমরা দেখব, কোন সম্রাট জয়পুরের হাওয়া মহল নির্মাণ করেছে? জয়পুরের হাওয়া মহল কে নির্মাণ? রাজস্থানের রাজধানী জয়পুরে অবস্থিত হাওয়া মহল, এই হাওয়া মহল নির্মাণ করেছিলেন রাজা সওয়াই সিং। কে করেছিলেন? রাজা সওয়াই সিং। রাজা সওয়াই সিং এটা করেছিলেন, সওয়াই প্রতাপ সিং। ঠিক আছে, প্রশ্ন অনেক সময় থাকে যে হাওয়া মহল কোথায় অবস্থিত, তখন বলতে হবে হাওয়া মহল হচ্ছে জয়পুরে অবস্থিত। 74, মহাবীর জৈনের কোথায় মৃত্যু হয়েছে?
বুদ্ধদেব, মহাবীর এগুলো পড়ে যাবে, এখান থেকে প্রশ্ন দেবেই দেবে, দেখবে দিয়ে দেবে একটা। মহাবীর বা কোথায় জন্ম হয়েছিল, কোথায় মৃত্যু হয়েছিল, এই জায়গা। পাবাপুরীতে। কোন জায়গা? পাবাপুরী বা পাবা নগরীতে মহাবীর জৈনের মৃত্যু হয়েছে। 45 দেখবো, আইপিএল 2023-এ কে সর্বাধিক রান করেছে? আইপিএল যে 2023 লাস্ট আইপিএলটা হলো, সেখানে সর্বাধিক রান কে করেছে? এটা তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে রাখছি। বিরাট কোহলি, শুভমান গিল, রিঙ্কু সিং, ফ্যাফ ডুপ্লেসিস। এটা তোমরা কমেন্ট করে দাও। তোমরা যদি এটার উত্তর কমেন্ট করো তাহলে বুঝবো যে তোমরা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছিলে। প্রত্যেকের কাছে আমি কমেন্ট আছে, বেশি বেশি করে কিন্তু কাজটা শেয়ার চাই, শেয়ারটা একটু প্লিজ বেশি বেশি করে করো। 76 হচ্ছে, ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছে? ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছে? 12 জুলাই 1947 সালে ভারতের যে আমরা বর্তমান তিরঙ্গা জাতীয় পতাকা এবং অশোক চক্র দেখতে পাচ্ছি, সেই জাতীয় পতাকা গৃহীত হয়েছিল 22 জুলাই 1947 সালে। 77, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সহজ প্রশ্ন, ইজি প্রশ্ন, বলো। কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। এই দাদাভাই নওরোজি ভারতের প্রথম কি ছিল? ভারতের প্রথম যে জিডিপি পরিমাপ করেছিলেন দাদাভাই নওরোজি। আর এই দাদাভাই নওরোজি প্রথম ব্রিটেনের সংসদের সদস্য হয়েছিলেন। আর এই দাদাভাই নওরোজি ভারতীয় কংগ্রেসের 1896 সালে ভারতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল। চলো নেক্সট দেখবো আমরা। 78, মাদ্রাজে হোমরুল লীগ প্রতিষ্ঠার সাথে মূলত কে যুক্ত ছিলেন? মাদ্রাজে হোমরুল লীগ প্রতিষ্ঠার সঙ্গে কে যুক্ত ছিলেন? কারেক্ট আনসার হবে এনি বেসান্ত। মাদ্রাজে যে হোমরুল লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই হোমরুল লীগ প্রতিষ্ঠার সঙ্গে এনি বেসান্ত যুক্ত। এনি বেসান্ত হচ্ছেন ভারতের প্রথম কংগ্রেসের মহিলা সভাপতি। কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছেন এনি বেসান্ত। তিনি কিন্তু ভারতীয় ছিলেন না। যদি বলা হয় যে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে, তখন সরোজিনী নাইডু। 79 হচ্ছে, নানা ফড়নাবিস এর প্রকৃত নাম কি ছিল? নানা ফড়নাবিস এর প্রকৃত নাম কি ছিল? কারেক্ট আনসার হচ্ছে নানা ফড়নাবিস এর প্রকৃত নাম হচ্ছে বালাজি জনার্দন বানু। কি নাম? বালাজি জনার্দন বানু নানা ফড়নাবিস এর প্রকৃত নাম। 80 নম্বর প্রশ্নটা দেখবো আমরা। কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন? বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন কোন মুঘল সম্রাট? শাহজাহান। শাহজাহান বাংলায় পর্তুগিজদের দমন করেছে। তো সবচেয়ে প্রথম পর্তুগিজরাই ভারতে এসেছিল, সেই পর্তুগিজরাকে শাহজাহান দমন করেছিল বাংলায়। নেক্সট হচ্ছে 81 নাম্বার, দেখো। প্রয়াগ শহরের বর্তমান নাম এলাহাবাদ কোন মুঘল সম্রাটের আমলে নির্মিত হয়? এলাহাবাদ শহরের আগে নাম ছিল প্রয়াগ। কোন মুঘল সম্রাটের আমলে এটা নির্মাণ হচ্ছে? কি হবে উত্তর? আকবর। মুঘল সম্রাট আকবরের সময় প্রয়াগ শহর নির্মাণ হয়েছে। 82 হচ্ছে, গুজরাটে অবস্থিত গির অরণ্য কিসের জন্য বিখ্যাত? গুজরাটের গির। এশিয়াটিক হায়না, এশিয়াটিক হাতি, নীল হরিণ, এশিয়াটিক সিংহ। গির অরণ্য কিসের জন্য বিখ্যাত? কারেক্ট আনসার এশিয়াটিক সিংহ। ভারতের দু একটা জায়গায় মাত্র সিংহ পাওয়া যায়, তো মনে রাখবে গিরটা কিন্তু সিংহর জন্য বিখ্যাত। 83 হচ্ছে, সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস হলো কি? একটা উদ্ভিদ ভাইরাস যেটা কি করছে না, সবজির রোগ করছে। টোবাকো মোজাইক ভাইরাস, কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, এডোনা ভাইরাস, কোনটা? কারেক্ট আনসার কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস এটা উদ্ভিদের মধ্যে রোগ সৃষ্টি। 84 হচ্ছে, পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে যেখানে? পূর্বঘাট পর্বতমালা আর পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে?
পূর্বঘাট পর্বতমালা আর পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে? নীলগিরি পর্বতে। নীলগিরি পর্বতে পূর্বঘাট পর্বতমালা আর পশ্চিমঘাট পর্বতমালা মিলিত। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। 85 হচ্ছে কুমারী নদীটি কোন নদীর উপনদী? কুমারী নদীটি কোন নদীর উপনদী? কুমারী নদীটি কোন নদী? মহানদী, দামোদর, কংসাবতী, অজয়। কোন নদীর উপনদী? কংসাবতী। কুমারী নদী কংসাবতী নদীতে মিলিত। 86 হচ্ছে নিম্নের কোন নদীর তীরে নাসিক ত্রিবাঙ্কুর, এটা হবে ত্রিয়াম্বক, আর ভদ্রচালাম তীর্থস্থানগুলি অবস্থিত? এগারো সি হবে কারেক্ট আনসার। এটা হচ্ছে নর্মদা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, সি ইজ দা কারেক্ট। 87 দেখো, ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে কোনটিতে সর্বাধিক জনঘনত্ব লক্ষ্য করা যায়? ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো, বাংলাদেশে প্রচুর জনঘনত্ব আছে, বাংলাদেশ পাকিস্তান এই দুটোর মধ্যেই কিন্তু উত্তর হবে। উত্তর হচ্ছে তাহলে বাংলাদেশ। অপশন এ ইজ দ্য কারেক্ট। জনঘনত্ব সবচেয়ে বেশি বাংলাদেশ। 88 দেখো, একদম এটার টাইপ কিছু ভুল হয়েছে, বুঝলে? নিম্নের কোনটি অন্যদের তুলনায় বেশি উপযোগী? লাল ল্যাটেরাইট মৃত্তিকা, ব্ল্যাক কটন সয়েল, অ্যালুভিয়াল মৃত্তিকা, আরবি। লাল ল্যাটেরাইট মৃত্তিকা। 89 দেখব, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বিভিন্ন ভিত্তিতে ভারতীয় নাগরিকের প্রতি বৈষম্যের কথা বলা? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বিভিন্ন ভিত্তিতে ভারতীয় নাগরিকের প্রতি বৈষম্যের কথা বলা হয়? কি হবে উত্তর? ভারতীয় সংবিধানের আর্টিকেল 15 বা অনুচ্ছেদ 15-তে, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 15-তে ভারতীয় নাগরিকের প্রতি বৈষম্যের কথা বলা। 89 এর ডি ইজ দ্য কারেক্ট। 90 দেখো, কত বয়সের নিচে শিশুকে ভারতীয় সংবিধানের 24 নম্বর আর্টিকেল অনুযায়ী কোনো কারখানাতে শ্রমিক হিসেবে নিয়োগ করা যাবে? কত বছরের নিচে ভারতের কোনো শিশুকে কারখানাতে নিয়োগ করা যাবে না? 14 বছরের নিচে। 14 বছরের নিচে কোনো শিশুকে কারখানাতে কাজে নিয়োগ করা যাবে না, সংবিধানের যে 24 নম্বর ধারা আছে সেই ধারা। 91 নিম্নের কোনটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? মৌলিক অধিকার ভারতের পার্ট 3-তে 12 থেকে 35 নম্বর ধারাতে আছে। সমিতি গঠনের অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, সম্পত্তির অধিকার, স্বাধীনতার জন্য লড়াই। মৌলিক অধিকারের মধ্যে পড়ে না সম্পত্তির অধিকার, মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। হয়তো বলেছে। নিম্নের কোনটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? কি আছে, সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়, এটাই তো ঠিক। অপশন সি কারেক্ট আনসার। কারণ সমিতি গঠন আমরা করতে পারি, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আছে আমাদের, স্বাধীনতার জন্য লড়াই আমরা করতে পারি, কিন্তু সম্পত্তির অধিকার এটা কিন্তু মৌলিক অধিকার নয়। ঠিক আছে। 92 হচ্ছে সার্ক এর সম্পূর্ণ নাম কি? এই যে অস্ট্রেলিয়ান, এটা তো হবেই না। আমেরিকান, এটাও হবে না। এশিয়ান আফ্রিকান, এটাও হবে না। কারেক্ট আনসার কি হবে? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। দক্ষিণ ভারতের দেশগুলো নিয়ে সার্ক গঠিত হয়েছে। 93 এক্সিম ব্যাংকের মূল কাজ কি? এক্সিমের পুরো নাম কি? এক্সপোর্ট ইম্পোর্ট। এক্সপোর্ট ইম্পোর্ট করা কাজই হচ্ছে এক্সিম। কি হবে তাহলে উত্তর? রপ্তানি উন্নতি করা, আমদানি কম।
অর্থাৎ আমাদের দেশ থেকে রপ্তানি করব বাইরে, কিন্তু বিদেশ থেকে আমদানিটা কম করব, এটাই চেষ্টা থাকে একদিন। 94 কি হচ্ছে, স্বাধীন ভারতবর্ষে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল হলো। প্রথমবার পরিকল্পনা থেকে বিরতি 1951-56 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 1956 থেকে 61 দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 1961 থেকে 66 তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 1966 থেকে 69 এই সময় কোনো পরিকল্পনা হয়নি, এটা ছিল পরিকল্পনার বিরতি। ঠিক আছে। 95 দেখো, ডুরালুমিন হলো একটি সংকর ধাতু যা অ্যালুমিনিয়াম এবং ড্যাশ দিয়ে তৈরি। অ্যালুমিনিয়াম এবং কি দিয়ে তৈরি? ডুরালুমিন। কপার। কি দিয়ে তৈরি? সি ইজ দ্য কারেক্ট আনসার। ডুরালুমিন এবং কপার দিয়ে তৈরি হচ্ছে, অ্যালুমিনিয়াম এবং কপার দিয়ে তৈরি হচ্ছে ডুরালুমিন। 96 হচ্ছে দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কি? দুধে এমন কি থাকে যে দুধের বর্ণ সাদা হয়? কেসিন, অ্যালবুমিন, ল্যাকটোজ, গ্লোবিউলিন। কি থাকে দুধের মধ্যে? দুধের মধ্যে থাকে কেসিন। দুধের মধ্যে থাকে কেসিন, যার ফলে দুধের বর্ণটা সাদা। 97 নিম্নের কোনটিকে কোষের আত্মঘাতিক ধ্বনি বলা হয়? এই ভুলভাল অনেকটাই হয়েছে। আত্মঘাতী থলি। নিম্নের কোনটিকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? কোষের শক্তি ঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আত্মঘাতী থলি হচ্ছে লাইসোজোম। 98 দেখবো, ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চ কোথায় অবস্থিত? ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চ, এটা কোথায় আছে? রাঁচি, মুম্বাই, ভোপাল, বেঙ্গালুরু। কোথায় আছে এটা? বেঙ্গালুরুতে আছে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চ। ঠিক আছে, নেক্সট চলে যাব। 99 নম্বর প্রশ্ন দেখো, কার জীবনীর নাম হচ্ছে রোম্যান্সিং উইথ লাইফ? রোম্যান্সিং উইথ লাইফ কার জীবনীর নাম? কি হবে সঠিক উত্তর? রাজ কাপুর, দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, দেব আনন্দ। কারেক্ট আনসার হচ্ছে বলিউড বিখ্যাত অভিনেতা দিলীপ কুমার এর আত্মজীবনী রোম্যান্সিং উইথ। আজকের লাস্ট প্রশ্ন, কে বলেছেন চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? এই কথা কে বলেছিলেন? চোখের বদলে চোখ যদি নেওয়া হয় তাহলে সারা পৃথিবী কিন্তু অন্ধ হয়ে যাবে। কথাটা কিন্তু ঠিক। তাহলে চোখের বদলে কি নেওয়া যায়? এম কে গান্ধী। মহাত্মা গান্ধী বলেছিলেন চোখের বদলে চোখ নিলে কিন্তু সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে। তিনি এটা কিন্তু বলেননি তাহলে চোখের বদলে কি নেওয়া যায়? অপশন বি। তাহলে আমাদের 100 প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আমার বন্ধুদের সাথে, অবশ্যই লাইক করে দাও, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, প্রিপারেশন চালিয়ে যাও। এই শেষ দিন কিন্তু খুব জোর কদমে প্রিপারেশন চালাও।